মাঙ্গলিক দোষ শুনতে কথাটা কেমন লাগছে না? ছোট থেকে আমরা এমন কিছু মিথ শুনে এসেছি যেগুলো শুনে আমাদের হয়তো নামের সাথে বা সেই ওয়ার্ডটার সাথেই খুব ভয় বা ভীতি হয়ে যায়। আদৌ সেই কথাটা কতটা ভয়ানক বা তার ঘটনা কতটা ভয়ানক হতে পারে সেই বিষয়ে আমাদের ধারণা নেই, বা আদৌ ভয়ানক কি না, মাঙ্গলিক দোষ থাকলে আদৌ ভয়ানক কি না, শনি সাড়ে সাথে থাকলে তারা আদৌ ভয়ানক কি না, এই বিষয়ে আমরা এখন অনেক কিছুই জানি না বা জানার পরিমাণটা খুবই সীমিত। এই বিষয়ে আজকে আমরা একজন খুব ভালো লোককে কাছে পেয়েছি, যিনি এই বিষয়ে আমাদের সঠিকভাবে বোঝাতে পারবেন যে আদৌ মাঙ্গলিক দোষ কতটা ভয়ানক বা কতটা ক্ষতিকারক বা সত্যিই ক্ষতিকারক কিনা, বা শনি সাড়ে সাথী থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। আজকে আমরা জ্যোতিষশাস্ত্রী চিন্ময় মুখার্জিকে পেয়েছি, তিনি এই বিষয়ে সঠিকভাবে বর্ণনা করতে পারবেন যে সত্যি মাঙ্গলিক দোষ বা শনি সাড়ে সাথী কতটা ক্ষতিকারক বা ক্ষতিকারক কী না, বা এর প্রতিকার কী হতে পারে। তো চলো বেশি কথা না বলে ওনার মুখ থেকেই শুনিয়ে নিই যে এর প্রকোপ বা এর প্রকোপ থেকে বাঁচার জন্য কী কী করতে হয় বা কী কী করতে পারি। চিন্ময় দা, বঙ্গমন্ত্র ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আপনাকে কাছে পেয়ে 2024 শুরু আমাদের, তো 24 সাল কেমন যাবে সেই প্রশ্ন আমি পরে আসছি। তার আগে জাস্ট আমার নিজের কোয়ারির জন্য আমি জানতে চাইছি যে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন সত্যিই সম্ভব? দেখুন, অ্যাস্ট্রোলজি কথাটা আমরা আজকে হিউজভাবে শুনছি যে কোনো কিছু হলেই একজন অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যাওয়া বা তার প্রেডিকশন করানো, এই সম্পর্কে আমরা শুনেই থাকি। তো প্রথম কথা বলি, এই যে অ্যাস্ট্রোলজি শব্দটা যখন আমরা কথাটা বলছি জ্যোতিষ, এই জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে আজকে আমরা মানে ছাতার মতন গজিয়ে ওঠা জ্যোতিষীকে দেখতে পাচ্ছি। আমি তার জন্য জ্যোতিষ শাস্ত্রকে এতটুকু ছোট করতে চাই না, এবং আমি যদি একটু পিছনে হাঁটি তাহলে আমি দেখতে পাবো যে জ্যোতিষশাস্ত্রটা একমাত্র যারা রাজাধিরাজ, যারা রাজা সম্রাট, সেই তাদেরই একমাত্র যে একচ্ছত্র আধিপত্য যেটা আর কি, সেই জায়গাটা ছিল। যে কোনো রাজা কখনো যুদ্ধ করতে যাবেন, জ্যোতিষীর কাছে গিয়ে জেনে নিলেন, বা তার যিনি রাজ জ্যোতিষী ছিলেন তার কাছে তিনি জেনে নিলেন যে কোন দিন গেলে, কোন দিন যুদ্ধ জয় করতে গেলে সেই যুদ্ধে জয় করতে পারবে, এবং যুদ্ধে জয় হবে না পরাজয় হবে, সেই টোটাল ব্যাপারগুলো জেনে নিতেন। এবং এখানে আরেকটা কথা বলে, আমি কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলতে চাই না, তবু এই যে জায়গাটা, এটা ছিল একটা ধর্ম, একটা বর্ণের মধ্যে দিয়ে প্রধানত ছিল, যেটা হচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে। ঠিক আছে, এটা হয়তো শুনলে আমার অনেক জ্যোতিষী হয়তো আমাকে সমালোচনা করতে পারেন, কিন্তু যেটা আমি ছিলামই সেইটা বলছি আগে। তো এখন অনেক কিছুই সম্ভব হয়, যেমন মুচি যদি সূচি হয়ে কভু কৃষ্ণ ভজে, আর সূচি যদি মুচি হয়ে কভু কৃষ্ণ ত্যাজে। তো যে সেই জায়গায় অধিকারী সে অবশ্যই এই জায়গাটা করতে পারে, অবশ্যই, আমি তাকে কখনোই ছোট করি না। তো এই যে জ্যোতিষ, এই জ্যোতিষটাকে আমরা যে চারটে বেদ জানি, ঋক, সাম, যজু, অথর্ব, এই যে চারটে বেদ, জ্যোতিষ হচ্ছে পঞ্চম বেদ। আমরা যে পঞ্চম বেদটা জানি সেটা হচ্ছে গিয়ে জ্যোতিষ। তো জ্যোতিষ হচ্ছে বেদের অঙ্গ, এবং এই যে ব্রাহ্মণ আমরা বলে থাকি যে ব্রাহ্মণ একটা সম্প্রদায়, ব্রাহ্মণ বেদের একটা কর্মকাণ্ড। ঠিক আছে, তো তারা এখানে পূজা অর্চনা, এই যে দিনক্ষণ দেখা, এই সবগুলো করে থাকত। জ্যোতিষী সেই গুরুগৃহে থেকে গুরুর যে পদ্ধতিগুলো জানিয়ে দেওয়া, তা এটাকে আমরা অকাল্ট সায়েন্স এখন বলি, এবং গুপ্তবিদ্যা, এটা একমাত্র গুরুগৃহে থেকেই শেখা যেত। এখন অনেক ইনস্টিটিউট হয়েছে, অনেক আপডেট হচ্ছে জ্যোতিষ, এগুলো খুব ভালো। তো জ্যোতিষ বলতে পারে যে আপনি কি হবেন কি হবেন না, এই জায়গায় জ্যোতিষ প্রেডিক্ট করতে পারে, কিন্তু জ্যোতিষ কাউকে বড়লোক বানাতে পারে না। জ্যোতিষ কোনো বড়লোক যিনি আছেন তাকে কালকে ভিখারি বানাতে পারে না। এই জায়গাটা জ্যোতিষীর পক্ষে সম্ভব নয়। এক কথায় বলতে গেলে যে ভাগ্য বদল ঠিক না, কিন্তু কোনো একটা প্রেডিকশন করা যেতে পারে, অবশ্যই রেকটিফিকেশন হয়। আচ্ছা, ঠিক আছে, হয়তো দেখা যাচ্ছে, আমি এই নিয়ে একটা কথা বলি, আপনার ধরুন পড়াশুনো করবেন, আপনি কি নিয়ে পড়াশুনো করবেন? আপনার বাবা তিনি হয়তো আর্টস নিয়ে পড়াশুনো করেছেন, উনি সায়েন্সের ব্যাপারটা জানেনই না। তো ন্যাচারালি যিনি আর্টস নিয়ে পড়াশুনো করেছেন উনি হয়তো বলছেন
যে ও ইংলিশে অনার্স করবে। অ্যাকচুয়াল দেখা গেল যে ছেলেটার যা ক্যাপাবিলিটি রয়েছে, ছেলেটার চার্টে যা যোগ রয়েছে, সেইখানে হয়তো ছেলেটাকে যদি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেওয়া যেত বা মেডিকেলে দেওয়া যেত, সেই ক্ষেত্রে সে কিন্তু সাইন করতে পারত। কিন্তু বাবা যেহেতু ওই ব্যাপারগুলো জানেনই না, ছেলেকে একটা চাপিয়ে দিলেন। এই চাপিয়ে দেওয়া প্রবণতা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু কমছে। এবং এখন একটা জিনিস লক্ষ্য করি, মাধ্যমিক পরীক্ষার আগেই অনেকে জ্যোতিষীর কাছে ছক বিচার করতে যান। তো আমার ছেলে এই মাধ্যমিকের পর সে কী নিয়ে পড়াশোনা করবে, আর্টস, কমার্স না সায়েন্স। এবং যখন তারা এইচএসের আগেও ঠিক মানে যারা ভালো পড়াশোনা করছেন তাদের জন্য করতে যান যে আমার ছেলে মেডিকেলে যাবে নাকি ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, ইঞ্জিনিয়ারিংয়ে গেলে কোন ইঞ্জিনিয়ারিংটা কাজ করবে। তো এই জায়গাগুলো জানতে চাইছেন, মানে পথ দেখাতে পারে, না পারলেও পথ, একদম পথটা দেখাতে সঠিক পথটা। এখন আমরা কাজ করি একজন গাইড হিসেবে। আমরা ওই জন্য বলি আমাকে স্যার বলবেন না, আমাকে কোনো রকম কোনো কিছু বলবার দরকার নেই, আমি আপনাদের গাইড। ঠিক আছে, যে কি আপনার ছেলে কোন পথে গেলে আপনার ছেলের ভবিষ্যৎটা কি হতে পারে সেটা আমরা আপনাদেরকে বলতে পারি। আপনার হয়তো দেখা যাচ্ছে যে একটা এরকমও আছে, আমি আমার যখন চন্দননগর চেম্বারে আমি বসতাম আর কি, তখন একজন এসছিলেন, তো উনি বিজনেস করতেন। তো বিজনেসে উনি ওনার দশকর্মার দোকান বহু বছরকার, এবং চন্দননগর নেমেই কিছুটা গেয়েই ওনার দোকান। তো দীর্ঘদিন ধরে উনি কিন্তু পড়ে পড়ে মার খান, মানে সেরকম বিক্রি পাটা নেই, কিছু নেই। তো উনি হঠাৎ একদিন আমার চেম্বারে এসছেন, ভদ্রলোক, অনেক বয়স, যে আমি এরকম বসে থাকি, আমার কোনো কাস্টমার নেই, কিছু নেই, কখনো হয়তো হাল খাতা হলো, কখনো কিছু হলো, তখন দুটো একটা জিনিস বিক্রি হয়, সারা বছর বসেই থাকতে হয়। তো তখন আমি বললাম, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি জন্ম সময়, জন্ম তারিখ এইসবগুলো আছে? তো উনি বললেন হ্যাঁ আছে। তো ন্যাচারালি সেটা দিয়ে দেখলাম। আমি বললাম যে দেখুন, আপনার চার্টে রয়েছে বিজনেসের জায়গাটা রয়েছে, কিন্তু ট্রেডটা আপনাকে একটু বদল করতে হবে। আপনি এখানে যদি একটা রেস্টুরেন্টে বিজনেস করেন, আপনার ওই জায়গাটাতেই হয়তো সাময়িক আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে, কিন্তু লং টার্মে যদি আপনি দেখতে চান, লং টার্মে কিন্তু আপনি একটা বেনিফিট পাবেন। তো উনি প্রথমে ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেননি, নিলেন। তারপরে কিছুদিন পর ওনার মিসেস সদ্য এলেন, এসে জিজ্ঞাসা করলেন যে আমরা যে রেস্টুরেন্টটা করব এটা কি সঠিক হবে? তো আবার গণনা করলাম, গণনা করে দেখলাম যে না, এটা সঠিক হবে। তো আমি ওনাকে ওই পথটি বললাম। পথটি বলার পর উনি তারপরে জাস্ট 6 মাস পর আমাকে ফোন করছেন যে আমি তোমাকে ছেলে বলছি, তা আমি তুমি করেই বলছি, আমি রেস্টুরেন্টের ব্যবসায় আমার প্রচণ্ড বিক্রি হচ্ছে, এবং আমি এইভাবে চলতে থাকলে আমি স্বপ্ন দেখছি আমি মোটামুটি 2-3 বছরের মধ্যে আমি একটা বাড়ি করতে পারবো, যদি এইভাবেই চলতে থাকে। তো দেখুন, বিজনেস উনি করতেন, আমি শুধু কি করলাম, ওনার ডেট অফ বার্থ টাইম দেখে ট্রেডটা একটু বদলে দিলাম, এই কাজটুকু করলাম, জ্যোতিষ রুটটা চেঞ্জ করে দিলাম একটু। ঠিক আছে, এই পথে যাচ্ছিলেন, এই পথে গেলাম, তাই বলে কি আমি কি পথটা কি ভেঙে দিলাম না পথটা কেটে দিলাম? তা তো কিছু করলাম না, শুধু পথটা বললাম আপনি এই দিকটা দিয়ে যেন না, আপনি এই দিকটা একটু ঘুরে যান, দেখুন ভালো হবে। জাস্ট জ্যোতিষ এটুকুই করতে পারে। জ্যোতিষ আমরা বলি লাইক এ ছাতা। আপনি রৌদ্রের মধ্যে যাচ্ছেন বা বৃষ্টির মধ্যে যাচ্ছেন, আপনার মাথাটাকে রক্ষা করতে পারবেন, কিন্তু ওই বৃষ্টিটাকে বন্ধ করবার ক্ষমতা কিন্তু জ্যোতিষীর নেই। এটা যদি কেউ বলে থাকে, আমি বলবো এটা মানে ভুল কথা হচ্ছে। আর একটা কথা বলি এর মধ্যে, যে আমরা যে এই যে জ্যোতিষ প্রথম আমরা জানতাম, প্রথম আমরা জ্যোতিষের মধ্যে অনেকগুলো ভাগ আছে, বাস্তু আছে, জ্যোতিষের মধ্যে হস্তরেখা আছে, জ্যোতিষের মধ্যে আবার ঢুকে গেছে নিউমেরোলজি, আবার এই যে জ্যোতিষ আমরা সনাতন জ্যোতিষের সঙ্গে আবার কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ, যেটা আরও সায়েন্টিফিক। ঠিক আছে, একজন চার্ট দেখে বলা যাবে যে সে কবে হসপিটালাইজড হতে পারে, এতটাই প্রেডিক্টেবল যদি তার ডেট অফ বার্থ টাইম সঠিক থাকে। ঠিক আছে, তো এগুলো বলা যায়। তো এই ক্ষেত্রে আরেকটা কথা বলি, এই যে গণনা, এই গণনাটা প্রথম দিকে কিন্তু সেইভাবে ছিল না। ভাস্করাচার্যের সময় থেকে কিন্তু এই গণনাটা স্থান পায়, এবং তারপরে আমরা প্রত্যেকেই জানি যে খনা, বরাহ, মিহির এরা কিন্তু প্রত্যেকেই
পরাশর, এরা কিন্তু জৈমিনী, এরা কিন্তু গণনার ওপর কিন্তু জোর দিয়ে গেছেন। ঠিক আছে, আমরা অনেকে হস্তরেখা করি, হস্তরেখাও একটা জ্যোতিষের একটা পার্ট। তো যদি কারোর জন্ম তারিখ সঠিক থাকে, জন্ম সময় সঠিক থাকে, ঠিক আছে, তার ক্ষেত্রে হাত না দেখলেও চলে যায় এবং সেটা একদম নির্ভুল গণনা। ঠিক আছে, সেই ক্ষেত্রে এবং যদি কৃষ্ণমূর্তি পদ্ধতি, যেটা কৃষ্ণমূর্তিজি করে গেছিলেন, ঠিক আছে, তা উনি সেই যে সাবলটগুলোকে ভেঙে গেছিলেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, দুটো ছেলের একই সঙ্গে জন্ম হচ্ছে, অনেকে বলবেন দুটো ছেলে দুই প্রান্তে জন্ম নিচ্ছে, একই টাইমে জন্ম নিচ্ছে, একজন ডাক্তার হচ্ছে, একজন ডাকাত হচ্ছে। এইবার যদি হয়তো সনাতন পদ্ধতিতে আমি বিচার করতে গেলাম, তাহলে দুজনেরই ডাক্তার হওয়ার কথা, না হলে দুজনেরই ডাকাত হওয়ার কথা। তো একজন ডাক্তার হলো, একজন ডাকাত হলো কেন? প্রথম কথা বলি, আমরা যে অক্ষাংশ দ্রাঘিমাংশ ব্যাপারটা বলে থাকি, লঙ্গিটিউড ল্যাটিটিউড, তো সেই ব্যাপারটা ভ্যারি করে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশের সঙ্গে সাথে সাথে আমরা সাবলডটা দেখি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যে লগ্নে যে সাবলড, সেই সাবলডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে এর ক্ষেত্রে লগ্নের সাবলড হয়ে গেল শুক্র, ওর ক্ষেত্রে লগ্নের সাবলড হয়ে গেল রাহু। ঠিক আছে, যার ফলে লগ্নের সাবলড হলে বিচারধারাটাই চেঞ্জ হয়ে যাবে। তো এই ঘটনাগুলোকে কিন্তু আমাদের মানতে হবে। তা না হলে অনেকে বলে থাকেন জ্যোতিষকে ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন, জ্যোতিষীকে ভুল। হ্যাঁ, জ্যোতিষী ভুল হতে পারে, আমি ভুল, এটা আমি স্বীকার করে নেব যে আমি সাবজেক্টটা শিখিনি, আমি ভুলভাল করছি, আমি ভুল, জ্যোতিষী ভুল, বাট জ্যোতিষ ভুল নয়। কারণ হচ্ছে এটা 8,500 বছর পুরনো শাস্ত্র। ঠিক আছে, এটা হঠাৎ করে গজিয়ে ওঠেনি, আমি আপনি সৃষ্টি করিনি, সৃষ্টি করেছেন মুনি ঋষিরা। ঠিক আছে, আমরা সেটাকে চর্চার মধ্যে আরও সেটাকে মডিফিকেশন করছি, তার মধ্যে রয়ে যাচ্ছি। এবং আমরা দেখছি কি একটা জিনিস, আমরা প্রচুর চার্ট অ্যানালিসিস করি। ঠিক আছে, তো আমরা প্রচুর চার্ট অ্যানালিসিস করে করে যেটা দেখছি, যেমন একটা কথা বলে থাকি, অনেকে এই জ্যোতিষীর কাছে আসছেন যে বিবাহ পরবর্তী জীবনে কোনো একটা ঝামেলা হচ্ছে। এটা তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে বেশিরভাগই মানে হয়ে আছে কম বেশি। তো আমি খুব এটাকে অবজার্ভ করছিলাম যে এটা কেন হচ্ছে। তা যাদের চার্টগুলো আসছে সেখানে দেখছি যে এর সঙ্গে কয়েকটা প্ল্যানেট জড়িয়ে আছে। যেমন কেতু থাকছি, নৈসর্গিক অশুভ গ্রহ, কেতু পাপগ্রহ, বুধ থাকছি। ঠিক আছে, এবং দেখছি এর সঙ্গে আমরা আরও একটা বলি, ইন্দ্র, বরুণ আর রুদ্র, যেটা আমরা ইউরেনাস, নেপচুন আর প্লুটো, এদেরকে আমরা বিচারধারার মধ্যে নিয়ে এসেছি। তো এদেরকে বিচারধারা আনার ফলে কি হয়েছে লাভটা, না এরা কিছু কিছু ব্যাপার বলে দিতে পারে। যেমন আমারই একটা বান্ধবী ছিল, অসম্ভব পড়াশোনায় ভালো, অসম্ভব ভদ্র, মানে অনেকে উদাহরণ দিত, দেখেছিস কত ভদ্র মেয়ে, আমরাও বলতাম সত্যি এইরকম মেয়ে দেখা যায় না। অথচ আমরা দেখলাম কি হঠাৎ একদিন তাকে পাওয়া যাচ্ছে না মানে তাহলে কিডন্যাপ হয়েছে, কিছু হয়েছে। এটা হতে 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 খোঁজ পাওয়া গেল সে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। অথচ সে কিন্তু আমাদের কাছে একটা মানে এমন একটা জায়গা, একটা আইডিয়াল ছিল, তাকে আমরা উদাহরণ দিতাম এইরকম ভদ্র হয় না। কিন্তু জ্যোতিষের আঙ্গিকে যদি আমরা বিচারটা করি এমনটা কেন ঘটল, তখন আমরা দেখছি যে পঞ্চম ভাবের সঙ্গে শুক্র মঙ্গল কানেক্টেড ছিল, পঞ্চম ভাবে রাহু ছিল। আমরা যখন তার চার্টটা পরে অ্যানালিসিস করলাম, পঞ্চমে ইউরেনাস নেপচুন ছিল, যারা কিন্তু পালিয়ে বিয়ে করতে বাধ্য করায়। অথচ তারা কিন্তু একটা হাই প্রোফাইল ব্যক্তির কিন্তু দুজনেই, যার সাথে পালিয়ে গেল সেও কিন্তু হাই প্রোফাইল ব্যক্তির ছেলে, যে মেয়েটি পালিয়ে গেল সে কিন্তু হাই প্রোফাইল ব্যক্তির মেয়ে। ওদের একটা কোনো অন্য কেউ একটা মানে 15-16 বছরের একজন কেউ চলে গেল, সেটা হতেই পারে, তার বয়স কম, তাদেরকে আবার ফিরিয়ে আনা হলো, হলো, সে ঠিক আছে। কিন্তু এরা ম্যাচিওর্ড,
ম্যাচিওর, দুজনের বাড়ির অমত, দুজনের বাড়ি দুজনের সঙ্গে চিরশত্রু। কিন্তু এটা আমার বলার উদ্দেশ্যটা অন্য কিছু না, কে পালিয়ে গেল কে, এটা ব্যাপার না, কেন। তো কেন দেখতে গিয়ে আমরা দেখলাম এখানে কাজ করছে ইউরেনাস আর নেপচুন। আপনি জ্যোতিষ মানে অবশ্যই লিঙ্কটাকে খুঁজছেন আমি যে- লিঙ্কটা খুঁজছি, কেন কেন কেন। কারণ এর সঙ্গে ছিল রাহু, ঠিক আছে। রাহু পঞ্চমভাবে থাকলে প্রেমজ বিবাহ হবেই। এবং প্রেমের, দেখুন বিবাহের জায়গাটা না এলেও প্রেমের পথে কিন্তু এগোবে, ঠিক আছে। দেখা গেল এবার পঞ্চমপতি সপ্তমের চলে গেল, সেখানে কিন্তু প্রেম করে বিয়ে হচ্ছে, ঠিক আছে। তো সে যদি পঞ্চমপতি দেখা গেল আবার অষ্টমে চলে গেল, প্রেম করবে কিন্তু বিয়ে হবে না। মানে এগুলো জ্যোতিষের একটা part, জ্যোতিষের এক একটা part। মানে অধ্যায় আপনি যখন রিসার্চ করছেন তখন এগুলো পাবেন। রিসার্চ করছি, এগুলো পাচ্ছি। তো তেমনি যখন দেখছি যে ডিভোর্স কেন হচ্ছে, ডিভোর্সের জায়গাটা কী কারণে, দেখছি কোনো না কোনোভাবে বুধ, কেতু এবং প্লুটো, যেটাকে আমরা রুদ্র বলে থাকি, রুদ্রের রূপ তো ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাই। তো ন্যাচারালি এইসব জায়গাগুলো শুধু এটা এবার ওটা না, এবার আমরা যখন কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যাচ্ছি তখন ওটাকে যখন ভাগ করতে যাচ্ছি যে এই বিবাহ বিচ্ছেদটা কেন হলো, তখন জানছি যে এই লগ্ন সপ্তম ভাবের সঙ্গে দেখছি আমরা লগ্ন ভাব রয়েছে, ষষ্ঠ ভাব রয়েছে এবং দশম ভাব রয়েছে। 1, 6, 10 যেটা হচ্ছে বিচ্ছেদকারক ভাব। এই 1, 6, 10-এর সঙ্গে এগুলো কানেক্টেড হয়ে যাওয়া মানে তারা কোনো রকমভাবেই একসঙ্গে থাকতে পারবে না। আবার কৃষ্ণমূর্তিজি বললেন যে এই 1, 6, 10 থাকলেও যদি পঞ্চম এবং একাদশ এরা যদি এদের সঙ্গে কোনোভাবে জুটে যায় তাহলে মারপিট হবে প্রতিদিন, কেস হবে, মানে লিগ্যাল কেসেস হবে, ঠিক আছে। কেউ কারুর মাথা ফাটিয়ে দেবে, সব কিছু হবে। আবার ঘুরে এসে আবার তারা 5 দিন এসে আবার কিন্তু মিলেজুলে থাকবে। 5 দিন থাকবে, 25 দিন অশান্তি হবে, কিন্তু 5 দিন মিলেজুলে থাকবে। দেখা গেল বছরে ওরা এই করে 365 দিনের মধ্যে 300 দিন অশান্তিতে থাকে, 65 দিন ওদের শান্তি থাকে, তাতেই কিন্তু সংসারটা চলে যাচ্ছে, সংসারটা বেঁচে গেল। তো এটা দেখা যায়। একটা তো জ্যোতিষী আপনাকে বলতে পারে যে আপনি কি করলে আপনি ভালো থাকবেন, আপনাকে গাইড হিসেবে আপনাকে দেখাতে পারে এই দিশাগুলো, কিন্তু আপনার ভাগ্যটা পাল্টিয়ে দিতে জ্যোতিষী পারে না বা জ্যোতিষ পারে না। কারণ এটাই। তাহলে দেখুন কাল থেকে কিন্তু আমার কাছে আবার আপনার এই এটা দেখে ভিখারিদের একটা লম্বা লাইন লেগে যাবে আমার চেম্বারে, তারা কোটিপতি হতে আসবে। কিন্তু আমার তো করার ক্ষমতা নেই, জ্যোতিষ শাস্ত্রেরও করার ক্ষমতা নেই। সেই পথটা দেখাতে পারে যে কিভাবে ভালো থাকতে হবে, তুমি হ্যাঁ, যেখানে আছো সেই জায়গায় থাকো। এবং এটাও দেখবেন যারা ভিখারি হচ্ছে, কেন ভিখারি হচ্ছে তার সঙ্গে আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো, বৃহস্পতি তুঙ্গে কিন্তু সে ভিক্ষা করে খায়। অনেকে বলে না যে, দেখুন এটা একটা মিথ হয়ে গেছে যে ও তোর বৃহস্পতি তুঙ্গে আছে, তোর তো চিন্তা নেই, তোর টাকাই টাকা। শুক্র ভালো থাকা মানে শরীর স্বাস্থ্য সব হ্যাঁ, শুক্র ভালো তোর, হ্যাঁ তবে এটা ঠিক, শুক্র ভালো থাকা মানে তার ইমিউনিটি জায়গাটা ভালো থাকবে। আমরা যে অনেকে দেখি, হ্যাঁ, যে তার কারোর ইমিউনিটি কম আছে, আছে ইমিউনিটি পাওয়ার কম, যদি কারোর শুক্র ভালো থাকে তার ইমিউনিটি জায়গাটা ভালো থাকবে। যদি কারোর মঙ্গল ভালো থাকে, আমরা যে এই যে নবগ্রহ যদি মঙ্গল ভালো থাকে তাহলে কী হবে, মঙ্গল ভালো থাকলে তার শরীরে যে ব্লাডের যে জায়গাটা আছে, সার্কুলেশন আছে, সেগুলো ভালো থাকবে, ব্লাড ওরিয়েন্টেড কোনো সমস্যা তার আসবে না। যদি চন্দ্র কারো ভালো থাকে, চন্দ্র ভালো থাকলে কি হবে, তার মন খুব পরিষ্কার থাকবে, তার মনের মধ্যে সর্বদা একটা প্রফুল্ল, বলি না যে এই ভদ্রলোককে যখনই দেখি সদা হাস্য, হ্যাঁ অনেক মানুষ আমরা এটা বলি, তার মানে কি তিনি অন্তর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, তার অন্তরে কোনো মলিনতা নেই। তো এই জায়গাগুলো সেই সাইনটা চন্দ্র দেখায় একদম। কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ আমরা দেখছি, কোনো আইএসকে দেখছি, আমরা জানবো তার রবি খুব তুঙ্গে আছে, রবি খুব ভালো জায়গায় আছে। কোনো আইএসকে দেখবো, কোনো আইপিএসকে দেখবো, তার রবি সেই জায়গায় আছে। তো এই যে নবগ্রহের যে পরিচিতিগুলো আমরা দেখি, আমরা দেখব কোনো মাতাল, হ্যাঁ, মানে সে দুধ বেচে মদ খায়, আমরা জানবো তার রাহু মানে যথেষ্ট খারাপ পজিশন আছে, তাই জন্য তাকে মাতাল করেছে। এবং দেখা যাবে সে নিষিদ্ধপল্লীতেও যাতায়াত আছে তার জন্য তার রাহু অবশ্যই। কারোর দেখা যাচ্ছে আধ্যাত্মিক পথে সে এগোতে পারছে না, জানতে হবে তার কেতু সেই জায়গায় নেই। আপনি আধ্যাত্মিক বললেন, তো আমরা আরেকটু ভেতরে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস যেটা জানতে চাইছি, আমি মনে হয় অনেকেই হয়তো এরকম জানতে চাইবে, সেটা হচ্ছে যে জ্যোতিষবিদ্যার সাথে কি সায়েন্সের কোনো যোগ আছে? অবশ্যই আছে। জ্যোতিষকে তো আমরা গুপ্তবিদ্যা বলছি, অকাল্ট সায়েন্স বলছি, আচ্ছা, ঠিক আছে। এইবার কেন সায়েন্স বলছি, কারণ এখানে আপনার চার্টটা বিচার করতে গেলে আপনার ডেট অফ বার্থ লাগছে, আপনার টাইম লাগছে, প্লেস লাগছে। কেন প্লেস লাগছে,
লঙ্গিটিউড ল্যাটিটিউড দেখতে হচ্ছে, আপনার কোথায় জন্মগ্রহণ করছেন। ধরুন আপনার কলকাতায় জন্ম হচ্ছে, তাহলে কলকাতার কোন অক্ষাংশ দ্রাঘিমাংশ, কলকাতার কোন জায়গাটা, ঠিক আছে। কলকাতার সব অক্ষাংশ দ্রাঘিমাংশ তো এক নয়, এবার মানে জায়গা অনুপাতে সেটা পয়েন্ট হচ্ছে। তো সেইখানে দেখতে হবে যে আপনি কোন অক্ষাংশ দ্রাঘিমাংশের মধ্যে পড়ছেন, যার ফলে আপনার কিন্তু কি রাশি হবে। এবং আমরা যে গ্রহ নক্ষত্রের যে স্ফুটগুলো পাই সেগুলো কিন্তু নাসা থেকে পাই। আমাদের যে এফিমেরিসটা তৈরি হয় সেটা কিন্তু সেই গ্রহ নক্ষত্রের স্ফুটটা কিন্তু নাসা দেয়, যার জন্য আপনি দেখবেন কনডেন্সড এফিমেরিস বলে একটা বই বেরোয়, ঠিক আছে, লাহিরি এফিমেরিস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যেখানে আপনার গ্রহ নক্ষত্রদের স্ফুটগুলো পাওয়া যায়। আপনি দেখবেন সায়েন্স মানে কি এতটাই মানে কি বলবো এটাকে, মানে প্রেডিক্টেবল সায়েন্স, যে এ বলছে কখন জোয়ার ভাটা হচ্ছে। জোয়ার ভাটা হচ্ছে কে বলছে? এটা এটা আপনাকে পঞ্জিকা বলে দিচ্ছে যে এই সময় জোয়ার, এই সময় ভাটা, এটা পঞ্জিকা আপনাকে যে ঢুকতে হচ্ছে। আপনি ঢুকবো না বললে উপায় নেই, কিন্তু এটা আপনাকে ঢুকতেই হবে, ঠিক আছে। তা নাহলে আমি বলছি যে জোয়ার ভাটা হচ্ছে কারা জানছে, যারা অ্যাস্ট্রোনমি থেকে ইয়ে করছে তারা জানতে পারছে, আদার্স লোক কী করে জানবে? জোয়ার ভাটাটা জানছে। আচ্ছা একটা ভাবুন তো, গ্রহণ কখন হবে কে বলছে? পঞ্জিকা বলে দিচ্ছে কখন সূর্যগ্রহণ, কখন চন্দ্রগ্রহণ। তাহলে এটা যদি সায়েন্সের সঙ্গে যুক্ত, এবং আমি তো বলছি এটা অকাল্ট সায়েন্স, এবং যারা সায়েন্স পড়ছেন তাদের কাছেও এটা মানে কি বলবো, বহু মানে বোধগম্য হবে না। তাদের সেই একটা মানে প্রবাদ বাংলা কথা আছে না, যে কানের পাশ দিয়ে বেরিয়ে যাওয়া, সেই কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে, তাদের হৃদয়ঙ্গম হবে না, ঠিক আছে। কারণ এটা এত ভালো সায়েন্স যে আমি কি বলবো, যেখানে দেখুন এই সায়েন্সটা যেখানে শেষ হচ্ছে সেখানে কিন্তু এই আধ্যাত্মিকতা বলুন, জ্যোতিষ বলুন, জ্যোতিষ তো আধ্যাত্মিকতাকে কেন্দ্র করেই, সেটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। একটা জিনিস বলুন, আমি এই আধ্যাত্মিকতা প্রসঙ্গে যখন যাচ্ছি তখন আপনি ঢুকে গেলেন আপনার কোনো পরিচিত কারোর অপারেশনের জায়গায় গেলেন, তো তখন দেখবেন যিনি অপারেশন করছেন, সার্জারি করছেন, যিনি সার্জেন, আমি মানে এরকম দেখেছি শুনেছিও যে কোনো শক্তির ছবি সেখানে থাকতে, তারা মা হতে পারেন, মা কালী হতে পারেন, ঠিক আছে। তো তাদেরকে প্রণাম করে যাচ্ছেন, এবং যখন ক্রিটিক্যাল কন্ডিশন দেখছেন তখন বলছেন ওনাকে ডাকুন, ভগবানকে ডাকুন। কেন? মানে ভগবান দুবার হাসেন। কখন? একটা জায়গা দুই ভাই যখন ফিতে ধরে মাপছে, বলছে এটা আমার ওটা আমার, তখন একবার হাসেন। আর ছেলে মৃত্যুশয্যায় আছে, বৈদ্য এসে বলছেন চিন্তা করো না মা, এ ছেলেকে আমি ভালো করবই। তা যিনি মারবার তিনি মারবেন, যিনি রাখবার তিনি রাখবেন, ঠিক আছে। তো তাহলে আমার বক্তব্য এটাই, তাহলে তো ডাক্তার বলে দিতে পারতেন যে না না আমি সার্জারি করে দিয়েছি, সব ঠিক হয়ে যাবে, ওকে হয়ে যাবে, হ্যাঁ মানে আমি টাকা নিয়ে নিয়েছি, সার্জারি করেছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কি বলছেন উনি? ভগবানকে ডাকুন, ঠিক হয়ে যাবে। লাস্ট কিছুদিন আগে যখন চন্দ্রযান 3 লঞ্চ হলো, তার আগে ইসরোর যে মানে হেড ছিলেন ওনাকে পুজো দেওয়ার কিছু ভিডিও ভাইরাল হয়েছিল। এবং একটা জিনিস আপনি জানুন, এই যে সময়ের ব্যাপারটা, আপনি সায়েন্স যখন বললেন তখন এটা বলি, চন্দ্রযান কখন স্টার্ট হবে আপনারা দেখেছেন, চন্দ্রযান যে টাইমে স্টার্ট হওয়ার কথা ছিল তার কিছু পর স্টার্ট হয়েছে, কিন্তু ঠিক আছে, তো কয়েক মিনিট পর স্টার্ট হয়েছে। মানে একদম যেটা আমরা জানতাম, আমরা তো সবাই টিভির সামনে বসেছিলাম চন্দ্রযান 2টা দেখব বলে, যে আগেরটা যেহেতু এটা একটাই হয়েছে, এটাও একটা থাকবে ভারতবাসী হিসেবে গর্ব, ঠিক আছে। তো সেখানে দেখলাম কিছুক্ষণ সময় পর স্টার্ট হলো। কেন? এই যে সায়েন্সটা মানে যে সময়ের ব্যাপারটা, হ্যাঁ, তো এই সময়টা যিনি শঙ্করাচার্য মঠের যিনি নিশ্চলানন্দ সরস্বতীজি আছেন, উনি এই সময়টা বার করে দিয়েছিলেন এই গণিত শাস্ত্র বিচার করে, যে এই সময়ে যদি এটা লঞ্চ করা, এটা স্টার্ট করা হয়, তাহলে এই সময়ে ওখানে গিয়ে পৌঁছবে, এবং ওখান থেকে ওখানে এই বিক্রম এর থেকে আলাদা হবে, ঠিক আছে। তো টোটালটা কিন্তু একটা প্রেডিকশন ছিল, উনি ক্যালকুলেশন করে দিয়েছিলেন। এই যে ক্যালকুলেটিভ এই যে ব্যাপারটা টোটালটাই, তাহলে এটা তো সায়েন্সই বলতে হবে, সায়েন্সের বাইরে তো কিছু হচ্ছে না। এবং আমি বলবো যে এটা এক্সট্রিম পর্যায়ে সায়েন্স,
সায়েন্স যেখানে মানে স্টপ হয়ে যাচ্ছে, তারপরেও কিছু শুরু হচ্ছে। তো অবশ্যই, এবং এখানে কিছু যোগ, আমরা যে অষ্টাঙ্গ যোগের কথা জানি, আমরা বিভিন্ন রকম যোগের কথা জানি, তো এখানে যোগ, কারণ এই দেখুন এই পুরো পৃথিবীটা চলছে, আমি তো বলবো যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এবং ভারত বিশ্বগুরু। কেন? কারণ হচ্ছে গিয়ে এত আধ্যাত্মিকতা কোনো জায়গায় নেই, এত মুনি ঋষি, এত সাধু মহাত্মারা রয়েছেন এখানে, তাদের যে ব্লেসিং প্রতিনিয়ত, তারা নিজেদের শরীরকে মানে আহুতি দিয়ে দিয়েছেন কি না বিশ্ব কল্যাণের জন্য। নিজেদের শরীরকে, নিজেদের শখ আহ্লাদ, নিজেদের কোনো ফ্যামিলি, কোনো কিছু নেই। দেখুন হিমালয়ে বসে তপস্যা করছেন বছরের পর বছর, এমনকি যিনি বাবাজি মহারাজ আছেন উনি 2000 বছরেরও উপর শরীরে আছেন, যদিও কায়াকল্প ত্যাগ করে এগুলো হয়। এগুলো আবার যদি কোনো তর্কের মাধ্যমে যায়, আমি সেখানে নেই, ঠিক আছে, কারণ এসব জিনিস তর্কের মাধ্যমে হয় না। অবশ্যই জ্যোতিষ বলুন, আধ্যাত্ম বলুন, যদি আপনার ফেথ এখানে না থাকে, ফেথ যদি এখানে কাজ না করে, তাহলে আমি বলবো যে এসব ব্যাপারে আপনার না এগোনোই ভালো। আপনি নাস্তিক আছেন, নাস্তিকই থাকুন, এসব নিয়ে চর্চা আপনার জন্য ভালো নয়, ঠিক নয়। আপনি আমরা এতক্ষণ কথার মধ্যে দুটো জিনিস এসছে, মানে আমার কানে যেটা দুটো আমি ধরে রেখেছি, সেটা হচ্ছে যে আপনি হস্ত বিচারের বিষয়ে বলছিলেন। আমি হস্ত বিচারে যাওয়ার আগে আমি আরেকটা প্রশ্ন আমরা করতে চাইছি, সেটা হচ্ছে পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বটা কি? জ্যোতিষবিদ্যার মধ্যে পঞ্চতত্ত্ব একটা খুব মানে শোনা শব্দ। এই পঞ্চতত্ত্ব বিষয়টা দেখুন, পঞ্চতত্ত্ব মানে হচ্ছে কি আমি আপনি, কারণ হচ্ছে কি আমাদের এই শরীরটা তৈরি হয়েছে পঞ্চভূতের দ্বারা, পঞ্চতত্ত্বের দ্বারা, ক্ষিতি অপ তেজ মরুৎপম, ঠিক আছে। এবং আমরা জানি, আমরা যে ভগবান বলি, আমরা যদি ভগবানকে যদি বিচার করি, যদি বিশ্লেষণ করি, তখন আমরা এটাকে কাটলে পাচ্ছি ভ, গ, ব, তারপর পাচ্ছি অ, তারপর পাচ্ছি দন্তান্ন, এরকম করে পাচ্ছি। তখন তার মানেটা কি হচ্ছে? সেই ক্ষিতি অপ তেজ মরুদ্বম, সেই ভূমিকে পাচ্ছি ভয়ে, গয়ে গগনকে পাচ্ছি, ঠিক আছে। তো এইরকম করে যখন আমরা একে একে যাচ্ছি, তখন আমরা কিন্তু সেই পঞ্চতত্ত্ব, ভগবান কথার অর্থ ক্ষিতি অপ তেজ মরুদ্বম। ভগবান কথার অর্থ কি? ভগবান এক। কারণ গীতায় ভগবান বলে গেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথাস্তৈব ভজমহম, যে রূপে আমাকে কল্পনা করে আমি সেই রূপ প্রদান করে তাকে আমি সিদ্ধ প্রদান করি, ঠিক আছে। তো আমি আবার ভগবান এটাও বলছে যে আমার সমস্ত কিছুতে আমার কিন্তু হাত পা সব আছে, ঠিক আছে, সমস্ত কিছুতেই আমার হাত পা আছে। যদি কেউ মনে করে যে আমি কিছু দেখছি না, আমি কিছু জানছি না, আমি কিছু শুনছি না, সেটা ভুল। এবার হয়তো আমি বলছি আপনার আরাধ্য দেবী হচ্ছে মা দুর্গা, হতেই পারে ভগবান বলছে ওই দুর্গার মধ্যেই আমি আছি। এইবার যখন আমরা যদি দেখুন বাইরে থেকে আমরা দুর্গা দেখছি 10টি হাত, আমরা যদি ইনার মিনিংয়ে যাই, তাহলে 10টি হাতের আমরা কি পাচ্ছি? আমরা যে 10টা যে হাত পাচ্ছি, তো প্রথম কথা হচ্ছে দুর্গা কে না, দেহরূপ পুরে যিনি বাস করেন তিনি হচ্ছেন দুর্গা। তার মানে কি? দেহরূপ পুরে কে বাস করছেন? আমার আত্মা বাস করছেন, ঠিক আছে, তাহলে তিনি দুর্গা। তো 10টা হাত কি? 10টা হাত হচ্ছে 10টা বায়ুর প্রতীক, ঠিক আছে। আমি 10টা অস্ত্র বললাম, 10 শক্তি বললাম। হ্যাঁ, 10 শক্তি আমরা যেটা বলি প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, 5টা, নাগ, কুর্ম, ক্রিকর, দেবদত্ত, ধনঞ্জয়। তাহলে পঞ্চ 10 বায়ু। এই 10 বায়ু নিয়ে আমাদের শরীর কিন্তু 49 বায়ু, কিন্তু 49 বায়ুর মধ্যে প্রধান হচ্ছে 10 বায়ু, ঠিক আছে। এই 10 বায়ুর পর্যালোচনা করলেই কিন্তু প্রাণকে জানা যায়, ঠিক আছে। মুখ্য আমাদের হচ্ছে প্রাণ। বলো না যে ওনার প্রাণ চলে গেছেন, শরীর ছেড়ে দিয়েছেন, ঠিক আছে, প্রাণবায়ু নির্গত হয়ে গেছে, তার মানে শরীরে আর প্রাণ নেই, তার মানে সে আর এখানে নেই। একজন বলছেন বাবা ছিলেন, বাবা চলে গেলেন, তো বাবা তো রয়েছেন এখানে, তাহলে বাবাটা কি? তাহলে বাবাটা কি? ওই প্রাণটাই হচ্ছে বাবা, ঠিক আছে। তো এই যে জায়গা, আমরা যে পঞ্চভূতের যে জায়গাটা, ক্ষিতি অপ তেজ মরুৎপম, ঠিক আছে, এই সমস্ত শরীর তৈরি হচ্ছে এই পঞ্চভূতের ইয়েতে, ঠিক আছে। তো এই পঞ্চভূতের শরীর পঞ্চভূতেই বিলীন হচ্ছে। আবার যখন আমাদেরকে দাহ করা হচ্ছে বা আমাদেরকে যখন মাটির নিচে দেওয়া হচ্ছে, তখন কিন্তু সেই পঞ্চভূতই কিন্তু বিলীন হয়ে যাচ্ছে, ঠিক আছে।
আশা করি পঞ্চভূতের কনসেপ্টটা অনেকেরই দূর হবে। আর এরপর যে প্রশ্নটা আমি করতে চাইছিলাম বা জিজ্ঞাসা করতে আপনি চাইছিলেন, হস্তবিচার। আচ্ছা, হস্তবিচার থেকে বা হাতের রেখা দেখে কতদূর প্রেডিকশন করা যেতে পারে? একটা মানুষের জীবন কতটা চেঞ্জ হতে পারে বা কতটা প্রেডিকশন হতে পারে? দেখুন, হাতের রেখা বিচার এটা একটা ক্রিটিক্যাল সাবজেক্ট, আচ্ছা, পামিস্ট্রি, হস্তরেখা। কারণ হাতের রেখা চেঞ্জ হয়, হ্যাঁ, ঠিক আছে। নিঃসন্দেহে। আমার আজকে যে হাতের রেখা আছে, আমার 5 বছর বাদ হাতের রেখা সেই থাকবে এমন কোনো না, ব্যাপার নেই। না, একদমই না। কারণ আমি আমার নিজের হাত থেকে অনেক কিছু দেখেছি, একদম চেঞ্জ হয়। চেঞ্জ হয়। তো চেঞ্জ হয় যখন, আমরা ওই জন্য কেন বলি গাইড। দেখুন, একটা জায়গা থাকে যে কারোর হয়তো 5 বছর পর তার জীবনটা কেমন চলবে এটা জানার জন্য। 5 বছর পর তার জীবনে তো অনেক কিছু ঘটে যেতে পারে, ঠিক আছে। তো সেই জন্য 5 বছর পর কেমন চলবে সেইটাই জানার জন্যও কিন্তু জ্যোতিষ, ঠিক আছে। তো এই যে 5 বছর পর হাতের রেখাটা তার কেমন থাকবে, ঠিক আছে, আয়ুরেখার ক্ষেত্রে কোনো প্রবলেম আসবে কি না, বা তার শিরোরেখার ক্ষেত্রে কোনো প্রবলেম আসছে কি না, বা তার কোনো নেগেটিভ কোনো যোগ হাতের মধ্যে আসছে কি না, এগুলো কিন্তু সব হস্তরেখা থেকে বিচার করা যায়। হ্যাঁ, কিন্তু এইবার এখন অনেক কিছু ব্যাপার আছে, হাতটা ধরে আমি অনেক উল্টোপাল্টা বকতে আরম্ভ করলাম, এই ব্যাপারও আছে। এটা নেই সেটা, আমি কি বললাম যে সব কিছুর মধ্যে দেখুন ভালো আছে, ভালোর মধ্যে কিন্তু আবার খারাপও আছে। হ্যাঁ, যেমন সব সাবজেক্টিভ, পুলিশের মধ্যে বলুন আপনি পুলিশকে খারাপ চোখে দেখবেন, কিন্তু আমি তো বলি পুলিশ আছে বলে আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমোই, ঠিক আছে। কারণ হচ্ছে তারা রাত্রি জেগে কে কি নেগেটিভ দিকটা দেখছে আমার জানার দরকার নেই, আমি পজিটিভ দিকটা বলছি। পুলিশ আছে বলে কিন্তু আমরা রাত্রে নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারি। ডাক্তার আছে বলে কিন্তু আমরা নিশ্চিন্তভাবে দেখুন যা খুশি খাচ্ছি, ঠিক আছে। আমরা জানি যে এতটা পরিমাণ খাওয়া ঠিক নয়, তা সত্ত্বেও আমরা খাচ্ছি, জানি চলো প্রবলেম হলে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া যাবে। তার মানে আমরা একটা ভরসার জায়গা আছে, ঠিক আছে। আমাদেরও তেমনি কিছু বাস্তবিক জীবনে কিছু সমস্যা এলে চলো জ্যোতিষীর কাছে একবার বিচারটা করিয়ে আসি যে এখন কি সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো এই ব্যাপার এগুলো হচ্ছে। আরেকটা বলি, জ্যোতিষীর মধ্যে যেমন আমরা কিছু ভাবধারাকে গ্রহণ করে থাকি, যেমন কি আমরা কিছু নক্ষত্রকে নিয়েছি বিচারধারায় গ্রহণ করবার জন্য, যেমন রবি। রবি কিন্তু কোনো গ্রহ নয়, রবি হচ্ছে নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র। তাহলে সূর্যকে কিন্তু আমরা বিচারধারায় গ্রহণ করেছি একটা গ্রহ হিসেবে, ঠিক আছে। এবং আমরা যখন গ্রহের প্রতিবিধান করে থাকি তখন কিন্তু আমরা সূর্যের জন্য যেগুলো করা জপ তপ যেগুলো করার দরকার সেগুলো কিন্তু করি, বা সূর্যের জন্য যে উপাসনা, সূর্যের জন্য যে হবন, যেগুলো আমরা করছি, কিন্তু একজন সূর্যকে একটা গ্রহ হিসেবে ধরে করে নিচ্ছি, নবগ্রহের মধ্যে সূর্যকে একটা গ্রহ ধরছি। তেমনি কিছু উপগ্রহকেও আমরা বিচারধারায় গ্রহণ করেছি, যেমন চন্দ্র। চন্দ্র তো কোনো গ্রহ নয়, চন্দ্র উপগ্রহ, কিন্তু চন্দ্রকেও আমরা গ্রহ হিসেবে করছি। এবং চন্দ্র একটা, এখন আমরা যে গ্রহ হিসেবে করছি বিচারধারায় নিয়ে এসেছি, চন্দ্র কিন্তু এত ভাইটাল পার্ট একটা, যে মানুষের মন, এই যে মন, চঞ্চল মন, মর্কট মন, মনের গতিবিধি আমরা কেউ জানি না। আপনি আমার সঙ্গে কথা বলছেন, হঠাৎ আপনার চিন্তা চলে গেছে আপনার মেয়ের প্রতি, আমার মেয়েটা এখন কী করছে, হয়তো কোথাও টিউশন দিয়ে এসছেন, নিয়ে আসতে হবে। আপনার মাথার মধ্যে কিন্তু এটা ঘুরছে, কথা বলছেন আমার সঙ্গে, মন কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে গিয়ে একে কে নিয়ন্ত্রণ করছে? চন্দ্র। তাহলে চন্দ্র কিন্তু একটা বিরাট ভাইটাল পার্ট। এগুলো কি সব হাত দেখে বা হস্ত বিচার এগুলো কি প্রেডিকশন করা পুরোপুরি যায় যে হ্যাঁ কোন জায়গায় আছে? অবশ্যই রবির কথা বললেন, রবি কোন জায়গায় আছে, অবশ্যই হাত থেকে পুরো করা যায়। হ্যাঁ, প্রেডিক্ট করা যায়। এবং আমি তো বললাম যে দেখুন এ থেকে অনেক বুজরুকিও করা যায়, অনেক গল্পও বানানো যায়, ঠিক আছে, অনেক গল্পের ফাঁদও পাতা যায়। কিন্তু আসল যে তথ্যটা সেটা হচ্ছে গিয়ে সমস্ত কিছুই আছে, ঠিক আছে। যেমন পজিটিভ আছে তেমনি নেগেটিভও আছে, আর নেগেটিভ না থাকলে আপনি পজিটিভের গুরুত্বটাও বুঝতে পারবেন না, ঠিক আছে। অন্ধকার আছে বলি আলোর এত মহিমা। তো এই জায়গাগুলো দেখুন, এগুলো আমরা সবাই জানি, আমরা কম বেশি প্রত্যেকেই জানি। কিন্তু ব্যাপার হচ্ছে প্রত্যেকটা গ্রহকে যখন আমরা বিচারধারার মধ্যে নিচ্ছি, এর মধ্যে কিছু ম্যাথামেটিক্যাল পয়েন্ট আছে, যেমন রাহু আর কেতু। রাহু আর কেতু জিনিসটা কি? রাহু আর কেতু জিনিসটা হচ্ছে যেটাকে ম্যাথামেটিক্যাল পয়েন্ট বলা হয়, পাশ্চাত্যে এটাকে ড্রাগন বলছে, ড্রাগন, ঠিক আছে। তো
এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল পয়েন্ট। আমরা যে লগ্ন যেটাকে নির্ণয় করছি অ্যাসেন্ডেন্ট, সেটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, তো এই ধরনের কিছু বিচারধারাকে আমরা গ্রহণ করেছি। আমাদের জ্যোতিষশাস্ত্রে যে আমরা আপনি জানেন যে 9টা গ্রহ আছে, 12টা ঘর আছে, দ্বাদশ রাশি। আচ্ছা, দ্বাদশ রাশি কেন হলো এটা আপনার মনে হয় না কোনো সময়? জ্যোতিষবিদ্যা 15টাও তো হতে পারত, হ্যাঁ 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 20টাও তো হতে পারত, কেন দ্বাদশ রাশি হলো? এটা মনে হয় তো। তা এর কারণ হচ্ছে গিয়ে দেখুন, এই যা কিছু দুনিয়াতে ঘটে চলেছে সব পদার্থ আর শক্তির সংমিশ্রণে ঘটে চলেছে। এই পদার্থ আর শক্তি না থাকলে কিন্তু কিচ্ছু নেই। আমি কথা বলছি, আপনি কথা বলছেন, মানে সব এর মধ্যে পদার্থ আর শক্তি আছে। এই শক্তি না থাকুক, শুধু পদার্থ থাকুক, কোনো কাজ হবে না। আবার শুধু শক্তি এসে পদার্থ নেই, কিছুই হবে না, পুরো জায়গাটা ফাঁকা। তো আমরা দেখছি কি পদার্থ, আমরা 4 ধরনের পদার্থ, যেটা হচ্ছে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই 4 রকম পদার্থ। আর 3 রকমের শক্তি, যেটা হচ্ছে আমাদের অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, চর, স্থির, দাত্তক। ঠিক আছে, চর, স্থির, দাত্তক। ঠিক আছে, ধরুন একটা ঢিলকে ওপরে ছুড়ে দিলেন, সেটা চর। ঠিক আছে, এইবার যেটা ওপরে গিয়ে আটকে গেল সেটা হচ্ছে স্থির। আর ওপরে আর নিচের মাঝখানে যেটা হলো সেটা হচ্ছে দাত্তক। ঠিক আছে, মানে ডুয়াল। তো আমরা এই যে 3টি শক্তি আর এই যে 4টি পদার্থ, এর সংমিশ্রণে 4 × 3 করলে দেখুন হচ্ছে 12টি রাশি পাচ্ছি। যখন আমরা এইভাবে ছকটা কাটছি, তখন অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এইভাবে কিন্তু আসছে। আবার দেখুন চর, স্থির, দাত্তক, চর, স্থির, দাত্তক, চর, স্থির, দাত্তক, এইভাবে কিন্তু ঘুরছে। তাহলে যখন আমরা মেষ রাশিকে পাচ্ছি, মেষকে যখন আমরা প্রথম পাচ্ছি, মেষকে তখন কি পেলাম না, এ কি পদার্থের সমন্বয়ে গঠিত? অগ্নি। তার মানে এর মধ্যে তেজ আছে, তেজ তত্ত্বের প্রতীক। ঠিক আছে, তারপরে কাকে পেলাম? এ হচ্ছে চর শক্তি, মানে প্রচুর এর মধ্যে মানে হিউজ একটা অ্যাক্টিভিটিস রয়েছে। মেষ রাশিকে পেলাম, তাহলে কিন্তু এর কিন্তু ক্যারেক্টারটা আমরা জানতে পারলাম। কি ক্যারেক্টার হলো এর? না প্রচুর জেদি, একগুঁয়ে, যেটা বলবে সেটাই করবে। মেষ রাশি জাতকের আমরা চরিত্র কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, মানে কারো মেষ রাশি হলে যখন আপনারা ছক করেন, তখন এই ছকের মাধ্যমে তার মোটামুটি একটা চারিত্রিক বর্ণনা পাচ্ছি। ঠিক আছে, যখন আমরা মিথুনে যাচ্ছি, দেখুন চর, স্থির, দাত্তক, ডুয়াল মেন্টালিটি। মিথুন রাশিকে যখন পাচ্ছি, তখন পাচ্ছি কি অগ্নি, পৃথ্বী, বায়ু, বায়ু রাশি পাচ্ছি। বায়ু রাশি মানে দোদুল্যমান বায়ু, তার কোনো ঠিক নেই। ঠিক আছে, বায়ু তো সবসময় দোদুল্যমান, কখনো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। আবার কি হচ্ছে না, ওখানে দাত্তক, ডুয়াল আইডেন্টিটি, মানে কোনো সঠিক দিশা নেই, নিজের জীবনের সঠিক সিদ্ধান্ত এরা নিতে পারে না। আপনি মিথুন রাশির ক্ষেত্রে যান, প্রত্যেকটা মিথুন রাশির জাতক জাতিকা দেখুন, নিজের জীবনের যে সঠিক সিদ্ধান্ত, যদি তার কোনো গার্জেন, এমনকি আমি এটাও বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের যদি কোনো গার্জেন না থাকেন, আমি বলবো তার যদি ওয়াইফ, মিসেস, তাকে কোনো ডিসিশন দেন, আমি বলবো তাকে নিতে সেটা। আমি এবং আমার চেম্বারে যদি কেউ এরকম ধরনের আসেন, তো আমি বলি যে দেখুন, এটা শুনতে হয়তো খারাপ লাগবে বা আপনি হয়তো নিতে পারবেন না, কারণ আমরা তো দেখুন পুরুষতান্ত্রিক সমাজটা, তো কোনো পুরুষ চায় না যে কোনো, বেশিরভাগই চায় না যে কোনো নারীর কাছ থেকে কোনো কিছু আমি নেব, কি তার মানে আমি তার কাছে ছোট হয়ে যাবো, এই একটা ব্যাপার থাকে। তো আমি তাদেরকে বলি যে দেখুন, আপনাকে ইগোটা কিন্তু পাশে সরিয়ে রাখতে হবে। ঠিক আছে, ইগোটা পাশে সরিয়ে রেখে আপনি কিন্তু ওনার সঙ্গে পরামর্শ করে এগিয়ে চলবেন, তাতে কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। তো এরকম ঘটনা ঘটেছে, অনেক ঘটেছে, অনেক ঘটেছে। মানে আমরা এখন পর্যন্ত জ্যোতিষবিদ্যার কয়েকটা ধাপ জানতে, আপনার মাধ্যমে জানা গেল। এইবার কিছু মিথ আছে। অবশ্যই জ্যোতিষবিদ্যা অনেক বেশি মিথ আছে, আমরা যেটুকু না জানি তার থেকে মিথের কথা হয়তো বেশি জানি। তার মধ্যে একটা হচ্ছে মাঙ্গলিক। এই মাঙ্গলিকটা যদি বিস্তারিত বলেন যে মাঙ্গলিকটা কি এবং কি পারপাস বা কিভাবে ঘটে। দারুণ প্রশ্ন করেছেন। এটা বলি এবার আপনাকে, আমরা এই মাঙ্গলিক দেখিয়ে জানেন তো অনেকজন অনেককে ভয় দেখিয়ে চলি। হ্যাঁ, এরকম ঘটেছে বিগত
হ্যাঁ হ্যাঁ হয়, আমরাই আছি। আমি একটা কথা প্রথমে আপনাকে বলেছি, আমি এই যে প্রোগ্রামটা করছি এটা কিন্তু জ্যোতিষীকে নিয়ে নয়। তো আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স জ্যোতিষ, কারণ জ্যোতিষ আমার পেটে অন্ন যোগায়। আমি গর্ববোধ করি আমি একজন জ্যোতিষী হিসেবে, জ্যোতিষ সাবজেক্টটাকে জানি হিসেবে। এবং আমার টোটাল মানে আমার ছেলে মানুষ হচ্ছে, আমার সংসারটা চলে, সব কিছু কিন্তু এই জ্যোতিষী পেশা থেকে। ঠিক আছে, আমি জ্যোতিষ পেশাকে রেসপেক্ট করি এবং আমি চাই না যে আমার কোনো ভুল ভ্রান্তি কারুর মধ্যে বর্তাক। আমি যেটা জানি না আমি বলবো দেখুন আমার পক্ষে এটা এখন পসিবল নয়, যদি আমি জানতে পারি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিন, আমি আপনাকে পরে জানিয়ে দেবো। কিন্তু আমি যেটা জানি না আমি তার উপরে সেটা চাপিয়ে দিই না। ঠিক আছে, তো এই মাঙ্গলিক কথাটা বলি আপনাকে। মাঙ্গলিক এই দোষটাকে আমরা যখন বলছি যে পূর্বে এটাকে বৈধব্য যোগ বলা হতো, মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ। তো ন্যাচারালি জায়গাগুলো মডিফিকেশান করতে করতে একটা জায়গায় এসেছে। এখন লগ্ন সাপেক্ষে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ এই কটা ঘরেতে যদি মঙ্গল থাকে তাহলে আমরা তাদেরকে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ বলে থাকি। এর ফলে কি হয়, মাঙ্গলিক দোষের ফলটা কি হয় না, ছেলেদের ক্ষেত্রে যেটা হয় ইনকাম পার্টে গণ্ডগোল, পার্টনারের সঙ্গে মতবিরোধ, যে কোনো পার্টনার হতে পারে, বিজনেসে পার্টনার হতেও পারে, পার্টনারের সঙ্গে মতবিরোধ। এবং যদি স্ত্রীর ক্ষেত্রে হয়, মানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয়, তাহলে একটা ওই যে হানি যোগ, শুধু যে মারা যাবে এমনটা ব্যাপার নয়, হয়তো সেপারেট হয়ে গেল। ঠিক আছে, এই জায়গাগুলো আমরা বলে থাকি। এবার মেন ব্যাপার হলো সব মাঙ্গলিকের ক্ষেত্রে কিন্তু তা নয়, এগুলো ডিপেন্ড করে, এগুলো আপনাকে জানতে হবে। আমরা যেমন মহর্ষি পরাশর যেমন বলেছেন, কোনো গ্রহই শুভ নয়, আবার কোনো গ্রহই অশুভ নয়, লগ্ন হিসেবে তাদের ফলাদেশ নির্ণয় করা হয়ে থাকে, তাদের অবস্থান হিসেবে কোন ঘরে বসে আছে, কার ঘরে বসে কি ফল দিচ্ছে, তার উপর নির্ভর করছে যে আপনার মঙ্গল কতটা খারাপ। ঠিক আছে, তাহলে সেটাকে দেখতে হবে। আমরা মাঙ্গলিক দোষ দেখিয়ে ভয় পাইয়ে দিই মানুষকে, আপনার এই মাঙ্গলিক দোষটা খণ্ডন করতে হবে। হ্যাঁ, নলে বিপদ আছে, মাঙ্গলিক দোষ খণ্ডনও করে দিলাম, বিপদ কিন্তু যা তাইকা থেকে গেল। ঠিক আছে, কেন না, ওটা বিপদের জায়গাতেই ছিল, সেটা আমিও জানতাম, বা আরও যদি কেউ সেটা ভালো করে স্টাডি করে জানবে যে হ্যাঁ এটা বিপদের জায়গাতেই ছিল, সেখানে কোনো অপশন নেই। আমি একটা কথা বলছি, যেটা হবার ঘটবার সেটা ঘটবে, সেটাকে কখনো বন্ধ করা যায় না। তবে মা শারদা যেটা বলেছেন যে তার নাম করলে পাটা হয়তো কেটে বাদ যাবার কথা ছিল, তার জায়গায় পায়ে একটা হয়তো হোঁচট লাগলো বা পায়ে একটা কাঁটা ফুটলো। ঠিক আছে, সেটা দেখুন অনেক কিছু হয়, যেমন এই যে তন্ত্র জ্যোতিষের, আমি অনেক কটা পাঠ বলেছি, জ্যোতিষের সাথে কিন্তু তন্ত্র চলে, কিন্তু জ্যোতিষ তন্ত্র কিন্তু এক নয়, তন্ত্র একটা আলাদা বিদ্যা। জ্যোতিষ আর তান্ত্রিক এক জিনিস নয়, কিন্তু তান্ত্রিক কিন্তু আলাদা, তন্ত্রবিদ্যা আলাদা, জ্যোতিষশাস্ত্র আলাদা। তো এই তন্ত্রবিদ্যা করে অনেক মানুষের অনেক কিছু ক্ষতি সাধন করা যায়, অনেক মানুষের অনেক কিছু ভালো করা যায়, মরা মানুষকে বাঁচানোও যায়, এবং যে ব্যক্তি মানে ভালো আছে তাকে ফেলে রাখাও যায়, এসব আছে। এবং দেখুন আমি তো একটা কথা বলছি যে নেগেটিভ যখন আছে পজিটিভও আছে, পজিটিভ থাকলে নেগেটিভও আছে, তো এগুলো আছে, আমি তর্কের মধ্যে যাচ্ছি না। অতি লৌকিক ঘটনা আজও ঘটে চলেছে, অবিরাম ঘটে চলেছে এবং চলবেও। তা স্তব স্তুতির মাধ্যমে আমরা কাউকে প্রসন্ন করতে পারি। ওই যে ভগবান বলে দিয়েছেন গীতায় যে সমস্ত জায়গায় আমার হাত পা কিন্তু আছে, এটা কিন্তু কখনোই ভাববেন না যে উনি কিছু জানেন না, উনি কিছু দেখছেন না। যখন আপনি মা দুর্গা হিসেবে, মা কালী হিসেবে তাকে তার স্তব করছেন যে তা মা আমার, আপনি হয়তো ক্লায়েন্টের উদ্দেশ্যে করছেন বা আমি হয়তো ক্লায়েন্টের উদ্দেশ্যে করছি যে ওর যাতে এই বাধাগুলো দূর হয়, হয়, এগুলো কিন্তু তার কান পর্যন্ত যখন পৌঁছয়, অবশ্যই পৌঁছয়, কান তার আছে, ঠিক আছে, তার কান পর্যন্ত যখন পৌঁছয় তখন এইগুলো কিন্তু কাজ হয়, অবশ্যই কাজ হয়। আর এই মাঙ্গলিক দোষের ক্ষেত্রে যদি রাহু মঙ্গল, মানে এটা অনেকে জানেন কিন্তু বলেন না,
ঠিক আছে, বলেন না কেন? না, মাঙ্গলিক একটা খণ্ডন করতে গেলে আমারও দুটো পয়সা আসবে, পেট চলবে। তো এই জায়গাটা যদি রাহু মঙ্গল যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায়। আচ্ছা। কিন্তু এইটা আমরা কাউকে বলি না। আমরা কাল সর্পদোষের ব্যাপার জানি। কাল সর্পদোষ এমন একটা দোষ, রাহু কেতু অরবিটের একদিকে সমস্ত গ্রহ, একদিকে কোনো গ্রহ নেই, আমরা তাকে কাল সর্পদোষ বলছি। আবার এই কাল সর্পদোষের সাথে ভগ্ন কাল সর্পদোষ আছে। শনি এবং বৃহস্পতি বাদ দিয়ে যদি কোনো একটা গ্রহ এই রাহু কেতুর উল্টো দিকে বসে যায়, অর্থাৎ চন্দ্র বসে গেল, তাহলে চন্দ্র ভগ্ন কাল সর্পদোষ, বা মঙ্গল ভগ্ন কাল সর্পদোষ, মঙ্গল বসে গেল। কিন্তু বৃহস্পতি ভগ্ন কাল সর্পদোষ হয় না, কিন্তু এখন অনেকে বলেন। আমার কাছে একজন এসেছিলেন এরকম, আমার দেখুন তো একটা বৃহস্পতি ভগ্ন কাল সর্পদোষ আছে। আমার দেখুন আপনার চার্টে আমি কোথাও কাল সর্পদোষ পেলাম না, তাহলে কিভাবে হয় এটা? তা বলে যে না, আমাকে বলেছেন একজন। আচ্ছা আচ্ছা, না দেখুন আপনার কিন্তু কাল সর্পদোষ নেই এবং এটা কাটাবার কোনো যুক্তি নেই। ঠিক আছে, তো আপনি চাইলে কোনো জ্যোতির্লিঙ্গমে গিয়ে এমনি পুজো দিতে পারেন, আপনার মন চাইলে আপনি পুজো দিতে পারেন, কিন্তু এটা কাটানোর কোনো দরকার নেই, এর জন্য পয়সা আপনার ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। তো শুনে উনি বললেন আচ্ছা ঠিক আছে। তো এই কাল সর্পদোষও এর মধ্যেই খণ্ডন হয়। দেখুন, আমরা প্রকৃতি আমাদের জন্যে, প্রকৃতিকে আমরা বিভিন্নভাবে পুজো করে এসেছি। আমরা গাছ হিসেবে পুজো করেছি, পাহাড় হিসেবে পুজো করেছি, পর্বত হিসেবে পুজো করেছি। তাই প্রকৃতি আমাদের জন্য সব কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ঠিক আছে, আপনি হয়তো জানবেন না, আপনি মাঙ্গলিক আছেন, দেখা যাবে হয়তো আপনার স্ত্রীও মাঙ্গলিক আছে, অথচ আপনারা কিন্তু হয়তো এটা বিচার করে করেননি। এটা দেখুন, এটা আপনাদের মধ্যে হয়ে গেছে। সবাই তো জ্যোতিষীর কাছে গিয়ে বিচার হয় না এটা। আবার এটা দেখবেন, এখন শীতের সময় দেখবেন যে আপনি কমলা লেবু পাচ্ছেন। কেন পাচ্ছেন কমলা লেবু? সিজন টাইম। কেন সিজন টাইমটা কেন? নাকি সিজন টাইমটা হচ্ছে, বা ওই কমলা লেবু যখন আপনি খাচ্ছেন আপনার চেস্টে কোনো রকম কফ জমতে দিচ্ছে না। ঠিক আছে, চেস্টটাকে, ফুসফুসটাকে ভালো রাখে। তার মানে এই শীতের মরশুমে আপনার শরীর খারাপ হতেই পারে। এখন ডাক্তারি সিস্টেমটা এসছে, আগে তো ডাক্তারি সিস্টেম ছিল না। তার মানে মরশুমি ফল, মরশুমি যে সবজি, সব কিন্তু আপনার জন্য প্রকৃতি কিন্তু সাজিয়ে রেখেছে। তেমনি এই চাটের মধ্যেও কিন্তু কোথাও লুকিয়ে আছে আপনার কিন্তু সেই বীজ, যেটা আপনি কিন্তু জানি না। আমি হয়তো যেটা জানি আপনাকে হয়তো জানাবো না, সেখানে আমার কিছু কমে যাবে বলে। ঠিক আছে, হয় এই কাল সর্পদোষের মধ্যেই আবার পঞ্চানন যোগ আছে। ঠিক আছে, যেটা অনেক ভালো ভালো জ্যোতিষী আছেন। আমি কখনোই জ্যোতিষীদেরকে ছোট করি না, কারণ জ্যোতিষী এমন একটা পেশা, আমি পেশাটাকে প্রচুর সম্মান করি, শ্রদ্ধা করি। তো অনেক এরকম জ্যোতিষী আছেন যারা মানে খুব অনেস্টির সঙ্গে করে চলেছেন, দীর্ঘদিন ধরে রয়েছেন, আমি তাদেরকে যথেষ্ট সম্মান করি। তো সেই পঞ্চানন যোগ যদি কারোর থাকে তাহলে কাল সর্পদোষের কোনো মানে এফেক্টই পড়বে না তার মধ্যে, কোনো কিচ্ছু করবার দরকার হবে না তার মধ্যে। ঠিক আছে, তো এইগুলো আমরা করতে পারি। এবং আমি বলবো, আমি যদি কোনো জ্যোতিষী আমার এই প্রোগ্রামটা শুনে থাকেন তাহলে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে জ্যোতিষের উত্তরণ হোক, এটাই আমি বলছি। কারণ হচ্ছে গিয়ে এটা একটা এমন একটা পেশা, এমন একটা জায়গায় আমরা চলেছি, নিজেদেরকে নিয়ে চলেছি, যার সঙ্গে আমাদের কিন্তু মানে হায়ার অথরিটি যে, তার কিন্তু একটা আত্মিক সম্পর্ক কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, কারণ জ্যোতিষী মানেই কিন্তু সাইকিক। ঠিক আছে, আধ্যাত্মিক না হলে সে জ্যোতিষী হবে না, কারণ তার মধ্যে ধ্যান ধারণা এসবগুলো না হলে, আমি সমাধির প্রশ্নে যাচ্ছি না, সেটা বহুদূর। ঠিক আছে, ধ্যান ধারণা তার মধ্যে না থাকলে, ধ্যান ধারণায় যদি না আসে বসে, নিজেকে যদি সময় না দেয়, তাহলে সেই জায়গাটা আমি বলবো একটু কষ্ট আছে সেই জায়গায় আসতে। কিন্তু জ্যোতিষী অনেক কিছুই করতে পারে। আপনি যেটা বলছেন যে, কিন্তু একটা ভিখিরিকে রাজা করতে পারে না, একটা রাজাকে ভিখিরি করতে পারে না, কিন্তু আপনার যে চলার রাস্তাটা, কোন রাস্তায় চললে আপনার পথটা সুগম হবে, সেইটা জ্যোতিষী কিন্তু বলে দিতে পারে। আচ্ছা, আমরা জ্যোতিষবিদ্যা তো আর জানা শেষ নেই, কারণ এত বড় সাবজেক্ট আর এত পুরনো সাবজেক্ট, আর এটা নিয়ে যদি আমরা কথা বলি তো রাত কেটে যাবে, অনেক বড় এপিসোড করতে হবে, শেষ হবে না।
তাই মিথের মধ্যে তো আমরা মোটামুটি মাঙ্গলিকের বিষয়টা বুঝতে পারলাম খানিকটা। এবার আমরা মিথে না গিয়ে আমাদের 2024 সাল পড়েছে, আপনি রাশি বললেন যে আমাদের 12টা রাশি, তাই তো এই রাশিফল অনুসারে বা যে যে জায়গায় আছে যেমন আছে 2024 তাদের কেমন কাটবে, আর যদি কোনো রকম কারো মাথায় নেগেটিভ থাকে, যেটা আপনি আগেই বললেন নেগেটিভ পজিটিভ মিলে চলে, তো যদি নেগেটিভ থাকে সেটাকে ওভারকাম করে 2024টা তাদের কিভাবে ভালো করা যেতে পারে? আচ্ছা আচ্ছা, আমি এর আগে আরেকটা কথা নিয়ে বলে রাখি, তারপরে এইটা বলেই কি শেষ করব নাকি? না না না, বলুন না। আচ্ছা, কথার মধ্যে তো শনি 7.5 নিয়ে একটা কথা বলি। আচ্ছা, ঠিক আছে, তো এই আমি কাল সর্পদোষের কথার সঙ্গে সঙ্গে শনি 7.5 নিই। আমি এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে শনি 7.5 আর হনুমানজির কানেকশনটা কি? হ্যাঁ, কারণ আমি ভাবলাম যেটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য ঠিক আছে, যেহেতু প্রশ্নটা তুলেছে শেষ করাই যেতে পারে। হ্যাঁ, শনি 7.5 এই কারণ এই শনি 7.5 নিয়ে এই আমার কাছে একটা এই কদিন ধরে মানে প্রচুর ফোন আসছে যে নতুন বছরে এরকম কেমন কি যাবে দাদা, একটু বলবেন। আমার এখন 7.5 পড়েছে, 7.5 চলছে। আমি জাস্ট আপনাকে একটু না আটকাই, অ্যাকচুয়ালি কি হয়, আমরা নেগেটিভকে মনে হয় বেশি অ্যাটাক করে, মানে একদম খারাপ খবর টিভি আমরা দেখতে দেখতে যদি নিউজে খারাপ আসে সেটা আমরা একদম বেশি দেখি। বেশি দেখি। ঠিক আমাদের জীবনও তাই। আমাদের মাঙ্গলিক শনি 7.5, তারপরে আপনি আর যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল, তো এগুলো নিয়ে যখনই কিছু মানুষের জীবনে খারাপ যায় না, তখন মনে হয় আমার এটা হচ্ছে না এটা হচ্ছে, এই ঘটনাগুলো ঘটেই থাকে। একদম ঠিক সেই জায়গা দাঁড়িয়ে শনি 7.5 এর এফেক্ট কি, কিভাবে কাটানো যেতে পারে, আর এর সাথে সত্যি হনুমানজির কোনো লিঙ্ক আছে? অবশ্যই আছে। দেখুন, আমাদেরকে তো মাইথোলজিতে যেতেই হবে। ঠিক আছে, তো মাইথোলজিকে আমরা দেখুন, আমাদেরকে কাহিনী শুনতে হবে এবং কাহিনী থেকে সার বাঁচতে হবে, পরিষ্কার। আমাদেরকে কাহিনী নিয়ে চললে হবে না, কারণ কি কাহিনী থেকে সার না বাঁচলে আমরা কখনোই জীবনে এগিয়ে যেতে পারবো না। আমরা কিন্তু ওইখানেই আটকে থাকবো, কাহিনীতেই আটকে থাকবো। তো আমাদের গন্তব্যটা কিন্তু অনেক দূর, আমাদের কিন্তু এগোতে হবে। আর এগোতে গেলে কিন্তু কাহিনী থেকে আমাদের বেরোতে হবে। আমরা যে বললাম, এই যে দুর্গার যে উদাহরণটা আপনাকে দিলাম, যে দুর্গার যে 10 হাত, ঠিক আছে, এই 10 হাত কিসের প্রতীক, এইগুলো যেটা বললাম। এই যে মহিষাসুর কিসের প্রতীক? মহিষাসুর কামের প্রতীক। হ্যাঁ, মা কিন্তু মহিষাসুরকে মেরে ফেলেননি কিন্তু, ঠিক আছে, মা কিন্তু তাকে পা দিয়ে দমন করে রেখেছেন। তার মানে কামকে যদি শেষ করে দেয় তাহলে তো সৃষ্টি শেষ, তা কিন্তু নয়। কামটাকে কিন্তু দমন করে রেখেছেন, প্রয়োজনে কিন্তু তিনি আবার পাটা তুলবেন। ঠিক আছে, তার মানে সৃষ্টি তিনি বজায় রাখবেন। সৃষ্টি না থাকলে তো তার এই লীলা চলবে না, তো তার লীলাটাকে তো চালাতে হবে। তো সেই জন্য কামটাকে তিনি দমন করে রেখেছেন। তো এরকমভাবে এক একটা সমস্ত কিছু এই যে মাইথোলজির মধ্যে থেকে আসছে, এগুলো এক একটা উদাহরণ। এই উদাহরণ থেকে আমাদের সারটা কি সেটাকে জেনে নিতে হবে, দিয়ে আগাতে হবে। তো আমরা জানি যে সোনার লঙ্কা, স্বর্ণলঙ্কা, রাবণ প্রচণ্ড প্রতাপশালী এবং রাবণের প্রচুর ক্ষমতা। কার কাছ থেকে পেয়েছেন? শিবের কাছ থেকে পেয়েছেন। ঠিক আছে, শিবের কাছ থেকে রাবণের মতন কিন্তু ব্রাহ্মণ কিন্তু কেউ ছিল না, এবং নিজের মৃত্যুযজ্ঞের পুরোহিত কিন্তু নিজেই। রামচন্দ্র যে যজ্ঞ করছেন সেই যজ্ঞের পুরোহিতকে রাবণ, কারণ তাছাড়া তো ওই ত্রিসন্ধ্যা করার মতন পুরোহিত কেউ নেই। তাহলে পুরোহিত কে? না রাবণ। তাহলে নিজের মৃত্যুযজ্ঞের পুরোহিত নিজেই। ঠিক আছে, এরকম কিন্তু কোথাও দেখতে পাবেন না। আবার কি না, তিনি আপনারা জানেন যে কৈলাস সম্পর্কে আজও কেউ কিছু জানতে পারেনি, পারবেও না। ঠিক আছে, নাসাও বহু কিছু চেষ্টা করেছে কিন্তু পারেনি, পারবেও না, কারণ ওটা একটা অন্য ডাইমেনশন। ওই ডাইমেনশনের কথা চিন্তা করাটাই আমাদের পক্ষে মানে কি বলবো, মানে বোকামি। ঠিক আছে, তা উনি কৈলাসকেও জয় করবেন এরকম একটা ব্যাপার। তো কৈলাস পাহাড়ে উঠেছেন, তো সেখান থেকে যাই হোক উনি শিক্ষাও পেয়েছেন, শিক্ষা পেয়ে ওখান থেকে চলে এসেছেন, এবং উনি ওটাকে জয় করে মানে ত্রিভুবন জয়ী হতে চেয়েছিলেন, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো সেখান থেকে এবং উনি ব্যর্থ হয়ে চলে এসেছিলেন। তারপরে শিবকে অনেকভাবে তিনি শিব তাণ্ডব স্তোত্রম, যেটা আমরা ওই রাবণই প্রথম করেছিলেন ওটা, তো শিব তাণ্ডব স্তোত্রম পাঠ করে মহাদেবকে সন্তুষ্ট করে, ঠিক আছে, তো ওনার কাছ থেকে অনেক কিছু পেয়েছিলেন, সেই ত্রিশূল পেয়েছিলেন। তো যখন সীতামাকে যখন রাবণ লুকিয়ে রেখেছিলেন, তো তখন শনিদেব গিয়েছিলেন, কারণ শনিদেবের দৃষ্টি যদি পড়ে আর কি, তাহলে সোনার লঙ্কা পুড়ে ছারখার হয়ে যাবে, সেটা রাবণ জেনে গিয়েছিলেন। তো যাবার সাথে সাথেই
শনিদেবের সাথে প্রবল যুদ্ধ হলো। প্রবল যুদ্ধে তিনি তাকে একদম ওই শিবের দেওয়া ত্রিশূল যেটা পেয়েছিলেন সেটা দিয়ে ক্ষত বিক্ষত করে উল্টিয়ে ঝুলিয়ে রাখলেন, যাতে তার দৃষ্টিটা সোজাসুজি না পড়ে। ঠিক আছে, উল্টিয়ে ঝুলিয়ে রাখলেন। তো উল্টিয়ে ঝুলিয়ে রাখার পরে উনি তো কিছু করতে পারছিলেন না। তো যখন তারপরে কি হলো না, হনুমানজি যখন লঙ্কা ধ্বংস করতে লাগলেন তখন গিয়ে তিনি ওই শনিদেবকে মুক্ত করলেন। তারপর শনিদেব যখন লঙ্কার দিকে যখন চোখ তুললেন তখন কিন্তু সেই স্বর্ণ লঙ্কা কিন্তু ছারখার হলো। ঠিক আছে, সেই কারণে কেউ যদি হনুমান চালিসা পাঠ করে শনিদেব কিন্তু তার প্রতি মানে প্রসন্ন হন। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে মাইথোলজি। ঠিক আছে, শনি এমন একটা জায়গা, শনি কিন্তু তার মা সংজ্ঞাকেও কিন্তু ভস্মীভূত করে দিয়েছিল, ছারখার করে দিয়েছিল পিতার সঙ্গে কোনো একটা কারণে মতবিরোধের জন্য। তিনি কিন্তু মা সংজ্ঞাকেও কিন্তু পুড়িয়ে ছারখার করে দিয়েছিলেন। শনি কিন্তু কাউকে ছাড়েন না। আপনি যদি অনেস্টির পথে থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু শনির দশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তর দশা, শনির ঢাইয়া, শনির সাড়ে সাতি কিছুতেই কিছুই হবে না। আপনি যদি ডিজনেস্ট হন তাহলে শনি কিন্তু আপনাকে সে কিন্তু শাস্তি দেবেই। আচ্ছা, বিষয়টা কি এরকম যে আমাদের ডাস্টবিনের মধ্যে যদি নোংরা ফেলি এবং মাছি পোকামাকড় আসবে, আর ডাস্টবিন যদি পরিষ্কার থাকে সেখানে একদম কোনো রকম একদম 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 বিষয়টা এরকম একদম যে যত ভালো মানুষ, যে যত পরিষ্কার মানুষ, শনির প্রকোপ তার মধ্যে তত কম। যে প্রকোপ দিতে পারবেন না। আচ্ছা, আবার দেখুন, এইবার আমি যেটা একটা বললাম কথাটা, শনি ধরুন আপনার দুস্থান আছে, ষষ্ঠ ঘরে আছে, অষ্টম ঘরে আছে, দ্বাদশ ঘরে আছে শনি। এইবার শনি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে থেকে আপনার মধ্যে সাড়ে সাতিতে উপস্থিত হয়েছেন, তিনি তখন আপনাকে প্রবলেম দেবেনই। আচ্ছা, কিন্তু এইগুলো নেই, তাহলে তিনি কিভাবে প্রবলেম দেবেন? দিতে পারবেন না। তাহলে আমাদেরকে জানতে হবে যে শনির সাড়ে সাতি মানেই কিন্তু ভয় কিছু নেই। আমি এমন অনেককে দেখেছি যাদের শনির সাড়ে সাতি পিরিয়ডে চাকরি হয়েছে, শনির সাড়ে সাতি পিরিয়ডে বিবাহ হয়েছে, তাদের সন্তান হয়েছে। আবার এমন অনেককে দেখেছি শনির সাড়ে সাতি পিরিয়ডে পিতৃমাতৃ বিয়োগ হয়েছে, এটাও দেখেছি। ঠিক আছে, পিতৃমাতৃ বিয়োগ হয়েছে। তো এই জায়গাগুলো আছে। এইবার আমি তো একটা বললাম, যেটা পরাশর বলে গেছেন, যে কোনো গ্রহই শুভ নয়, কোনো গ্রহই অশুভ নয়। ঠিক আছে, তাদের অবস্থানগত হিসেবে তাদের কিন্তু ফলাফল নির্ধারণ করে বিচার হয়। কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমরা দেখুন, কিছু কিছু লোক আমরা আছি, বললাম আমরা ভয় পাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে থাকি। আপনি ভয় পান, যেমন একটা সংক্রমণ নিয়ে হচ্ছে, বুঝতেই পারছেন, কয়েক বছর ধরে মিডিয়া করছে, আপনি ভয় পান। ঠিক আছে, ভয় পাওয়ার দরকার। তো আমি নাম করব না, এটা একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে আমি এই ধরনের কথা বলতে পারি না, তো আমি নাম করলাম না। কিন্তু এইটা আমরাও কিছু কিছু লোক বলে থাকি, আপনি ভয় পান, আপনার ভয় পাইলে, আপনি ভয় পেলে আমরা কিছু করতে পারবো, আমাদের কিছু চলবে। কিন্তু আমি বলবো শনির সাড়ে সাতিতে ভয় পাবেন না, ঢাইয়াতে ভয় পাবেন না, বরং আপনারা আরও নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যদি কোনো খারাপ কাজ করে থাকেন সেখান থেকে বিরত থাকুন, এবং যদি কোনো খারাপ কাজ করে ফেলেন সেটার জন্য অনুশোচনা করুন, তার জন্য কিছু ভালো কিছু করুন, কিছু ভালো লোককে সাহায্য করুন, সহায়তা করুন, এসবগুলো করুন। সাড়ে সাতি থেকে হোক, ঢাইয়া থেকে হোক, দেখবেন অনেক ভালো থাকবেন, রিলিফ পাবেন। আচ্ছা, শনি সাড়ে সাতি বিষয় পুরোপুরি ক্লিয়ার। আর আপনি তো বললেন শনি সাড়ে সাতি বা কোনো লক্ষণ থাকলে হনুমান চল্লিশা তো একমাত্র আছে। অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। যদি দেখা যায় কারোর ওই যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে রয়েছে, সাথে বজরং বাণ পাঠ করবেন। বজরং বাণ পাঠ করলে আরও সুফল পাবেন। ঠিক আছে, এইগুলো করতে থাকুন। যদি মনে হয় যে শনি খুবই খারাপ অবস্থায় আছে, নীলা ধারণ করতে পারেন, অবশ্যই সেটা কিন্তু দেখিয়ে ধারণ করবেন, কারণ নীলা সকলের ক্ষেত্রে শ্যুট করে না। ঠিক আছে, কী হতে কী হয়ে যাবে তার জন্য আপনি কাউকে, আপনাদের পছন্দ মতন কাউকে কিন্তু, মানে যার প্রতি আপনার আস্থা আছে, বিশ্বাস আছে, তাকে দেখিয়ে কিন্তু আপনারা এটা ধারণ করতে পারেন। তো এবার আমরা এর আগে যে প্রশ্ন ছিলাম, যে মোটামুটি যেগুলো মিথ্যা আছে অনেকটাই ক্লিয়ার করলেন, যেমন মাঙ্গলিক দোষের বিষয় হোক বা শনি সাড়ে সাথে বিষয়গুলো হোক, উনি পুরো বিষয়টা এত সুন্দরভাবে বললেন, আশা করি সবারই ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছে তার বছরটা কেমন কাটবে, বা এই যে মিথগুলো ছিল সেই ব্যাপারে আশা করি আমাদের কথোপকথন আজকে খুবই সুন্দর হলো।
আজকের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এইভাবে একটা এত সুন্দর তথ্য শেয়ার করার জন্য। আশা রাখবো যে ভবিষ্যতে আরও কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা একসাথে বসবো এবং এই নিয়ে আরও আমরা কিছু কথা বলে যারা মানুষ যাদের আছে, যাদের সমস্যা আছে বা যারা অলরেডি কোনো ছোটোখাটো মিথ্যের মধ্যে প্রভাবিত হয়ে আছে, তাদের আমরা আরও মানে সুফল বা ভালো কিছু করা যেতে পারে তাদের জন্য। তো আজকের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই চ্যানেলে আসার জন্য, সবার সাথে এত সুন্দর কথা বলার জন্য। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।